বন্ধুত্বের পরিচয় দিতে ভারত চূড়ান্ত ব্যর্থ হয়েছে। বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আন্তঃসীমান্ত নদী, এদেরকে বলা হয় কি আন্তঃসীমান্ত নদীর সংখ্যা 54টি। এই 54টি নদীর পানি বাংলাদেশে যেন আসতে না পারে, এদেরকে বলেন আপনি বন্ধু রাষ্ট্র, এদেরকে গ্যাস দেন, এদের হাতে বিদ্যুৎ তুলে দেন। প্রতিদিন সীমান্তে আমার দেশের মানুষকে হত্যা করছে। এরা কিসের বন্ধু? বন্ধুত্বের পরিচয় দিতে ভারত চূড়ান্ত ব্যর্থ হয়েছে। এই 54টি নদীতে তারা উজানে 3000 বাঁধ নির্মাণ করেছে। 54টা নদীতে কতটা বাঁধ আপনি আমার বলার দরকার নাই, আপনি আজকে গুগলে যান, আমি গুগল থেকে নিয়েছি, এটা আমিও গুগল থেকে নিয়েছি, আপনিও গুগলে ঢুকেন। 3000 বাঁধ তৈরি করেছে। শুধু তাই না, স্বাধীনতার আগেই এই ছোট্ট ভূখণ্ডটাকে শোষণের জন্য 1961 সালে তারা গঙ্গা নদীর উপরে 7350 ফিট দীর্ঘ এবং 109টি গেট দিয়ে একটা বাঁধ তৈরি করে। এইটার নামই হচ্ছে ফারাক্কা বাঁধ। 1961 সাল থেকে নিয়ে তৈরি হয়ে 1971 সাল পর্যন্ত এই 10 বছর এই বাঁধ নির্মাণ করা হয়। সম্মানিত ভাইরা, পরীক্ষামূলকভাবে 1972 সালে একবার বাঁধ খুলে দেয়। তদানীন্তন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেব আপত্তি জানিয়েছিলেন। ভালো করে বুঝুন, সেই সময়ের ভারতের গভর্নমেন্ট বলেছিল এটা পরীক্ষামূলক, এটা জীবনে বাংলাদেশের জন্য শুধু একবারই ছাড়ব, আর ছাড়া হবে না। এই কথাটা ছিল, বাংলাদেশের ক্ষতি হয় এমন করে এই বাঁধের দরজা কপাট আমরা খুলব না। কিন্তু আপনারা খেয়াল করুন, 1975 সালে এর পূর্ণ কাজ সম্পন্ন হয়, একেবারে এর লেপাপোছার কাজ। হুগলি নদীর পলি দূর করার জন্য তৈরি করা হয়েছিল এই ফারাক্কা। মরে যাওয়া ভাগীরথী নদীর পানি প্রবাহ করে পুনর্জীবন এর মূল উদ্দেশ্য ছিল। এটা সব ভারতের অভ্যন্তরে এই পানি প্রবাহিত হবে, উদ্দেশ্য ছিল সেটা। কিন্তু তিস্তা, ব্রহ্মপুত্র, কুশিয়ারা, সুরমা, সেখান থেকে ধরে বাংলাদেশের উপর অভ্যন্তরীণভাবে প্রবাহমান নদীগুলোতে তারা এক এক করে বাঁধ দিতেই থাকে। বাঁধ দিতে দিতে যে কাজটা হলো, তাহলে বাংলাদেশে যখন পানি দরকার তখন তারা পানিগুলো আটকে রাখে। কারণ পাহাড়ের ঢলের পানি তো আসে, বিভিন্ন পাহাড় এবং ঝর্ণা যেগুলো আমরা বলবো, এবং কখনো কখনো হিমালয় থেকে এটার প্রবাহ, কখনো বৃষ্টি, নদী তার গতিতে চলতে থাকবে, এটা ছিল কথা। কিন্তু যখন ড্রাই সিজন আসে তখন তারা এই পানিগুলোকে বন্দি করে তাদের কাজে ব্যবহার করে। আর এর পিছনে যেই নদীগুলো আছে, খালগুলো আছে, এগুলো সব ভরাট হতে থাকে, বাংলাদেশ পানি পায় না। যখন আমাদের পানি দরকার হয় তখন তারা পানি দেয় না। বাধ্য হয়ে শেষ পর্যন্ত তিস্তায় গিয়ে প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ একটা কাজ করেছিলেন। সেটা হচ্ছে 1982 সালে 4 অক্টোবর হোসাইন মোহাম্মদ এরশাদ 2 বছরের একটা চুক্তি করেন। এর আগে আমরা যতটুকু জানি 1977 সালে তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এবং বাংলাদেশের তদানীন্তন
প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 5 বছরের একটা চুক্তি করেন। পরবর্তীতে তাকে যখন হত্যা করা হয় এই চুক্তি ওখানেই শেষ হয়ে যায়, নবায়ন করা হয় না। এরশাদ কাকু এসে এই 2 বছর চুক্তি করার পরে তিনি আবার তিস্তা ব্যারেজ করেছেন। আপনারা জানেন যে পানি কিছুটা হইলেও যেন বর্ষাকালে রাখা যায়, এজন্য আপনারা যারা নীলফামারী ডিম লাগেছেন তারা হয়তোবা দেখেছেন। এই পানির ন্যায্য হিস্সা দাবি আদায়ের জন্য 1976 সালে বাংলাদেশের অবিসংবাদিত নেতা মাওলানা ভাসানীর নেতৃত্বে 6 মে পদ্মা নদীর তীরবর্তী ভাগীরথীর শহর পদ্মা নদীর তীরবর্তী রাজশাহী থেকে একটা ফারাক্কা অভিমুখে লং মার্চ তিনি করেছিলেন, যেটা ঐতিহাসিক। এই লং মার্চ শুধু মাওলানা ভাসানী করেছেন এটাই নয়, বরং আবার নতুন করে ছাত্র সমাজের নেতৃত্বে, দেশপ্রেমিক জনগণের নেতৃত্বে আবার লং মার্চ শুরু হবে। এটা কি শুরু হলো? শুধু তাই না, আপনারা জানেন এমন একটা অবস্থা তৈরি হলো যে যখনই পানি দরকার তখন আটকে দেয়, আমাদের নদ নদীগুলো ভরাট হয়ে যায়। বাংলাদেশে এই পর্যন্ত 4,500 নদী ভরাট হয়ে গেছে। আপনাদেরকে বলি, যেই যমুনা ব্রিজ আমরা দেখছি উত্তরবঙ্গে, আপনারা জানেন নিচে পুরাপুরি এখন কি হয়ে গেছে, বালু ভরে গেছে। পদ্মায়ও আপনারা জানেন অনেকগুলো চর জেগেছে। এর মানে হচ্ছে পানি নব্যতা হারিয়েছে নদী। এর ফলে নদী যায় শেষ হয়ে, আর যখন বন্যা আসে তখন পানি দেয় ছেড়ে। যখন আমাদের পানি দরকার নাই তখন দেখা যায় এমন পানি আসে, ফলে নদী আর ধারণ ক্ষমতা না থাকার কারণে এই পানিগুলো ওভারফ্লো হয়ে লোকালয়ে ঢুকে পড়ে, ফসলের ক্ষেতে ঢুকে পড়ে, বাড়ি ঘরে ঢুকে পড়ে, রাস্তাঘাট ডুবে যায়, বিল্ডিং ডুবে যায়, ঘর বাড়িতে মানুষ আর থাকতে পারে না। হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ প্রতি বছর এই নির্যাতনের শিকার হয়ে হারাচ্ছে, ঠিক কিনা বলেন?